দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। কানাডার টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রবিতা আহমেদ। দর্শক মণ্ডলী, আইনি পরামর্শ বিষয়ক আমাদের নিয়মিত আয়োজনে আজ আমরা শুনব দুর্ঘটনাজনিত ক্ষতিগ্রস্তের আইনগত অধিকার সম্পর্কে। এ বিষয়ে আমাদের বলবেন বাংলাভাষী অভিজ্ঞ কানাডিয়ান ব্যারিস্টার ভাসানীয় ঘোষ। তার সাথে আমাদের স্টুডিওতে কথা বলছেন আসমা আহমেদ মাসুদ। দর্শক মণ্ডলী, দুর্ঘটনার মুখোমুখি হলে এ বিষয়ে আমাদের কি করণীয়, এর আইনগত দিকগুলো কি, এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ব্যারিস্টার ঘোষকে। ব্যারিস্টার ঘোষ, স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, বাংলা টেলিভিশনকেও ধন্যবাদ, আর দর্শকদেরকেও ধন্যবাদ। প্রথমে আমাদের বলুন, একটি গাড়ি ধরুন দুর্ঘটনা কবলিত হয়েছে, প্রথমেই করণীয় কি? প্রথমে হচ্ছে যে যদি লোকের যদি শরীরটা যদি ঠিক থাকে, যাতে না ঘাবড়িয়ে গিয়ে তখন ইনফরমেশন, ওই যে তার সঙ্গে ধাক্কা লেগেছে তার গাড়ির ইনফরমেশন, লাইসেন্স, ইন্স্যুরেন্স এসবগুলো নিয়ে তারপরে যদি আঘাত যদি বেশ হয়ে থাকে তাহলে অ্যাম্বুলেন্সকে ফোন করা, পুলিশকে খুলে বলা যে কী হয়েছে না হয়েছে, তারপরে ইন্স্যুরেন্স কোম্পানিকে জানানো উচিত। তারপরে ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে, ওরা একটা বেনিফিটস প্যাকেজ পাঠাবে। তারপরে যদি আঘাত লেগে থাকে আপনার ডাক্তারের কাছ থেকে আপনি বেনিফিটস পাবেন, রিহ্যাবিলিটেশনের বেনিফিটস পাবেন, কাজ যদি না করতে পারেন বেনিফিটস পাবেন। আরও একটি বিষয়ে লক্ষণীয়, ধরুন একটি দুর্ঘটনা মুখোমুখি হলো, গাড়ির দুই চালকই পরস্পরকে দোষারোপ করছেন। তো এ বলছে এর দোষ, আরেকজন বলছেন আরেক দোষ। আসলে দোষটা কার সেটি নির্ধারিত হয় কিভাবে? এটাও একটা ভালো প্রশ্ন, যেটাকে আমরা ইংরেজিতে বলে লায়াবিলিটি। এই দোষ যদি বোঝা যদি যায়, এই ওর পুলিশ যদি আসে, পুলিশকে বলা উচিত তার ভার্সনটা কীরকমভাবে হয়েছে। সাক্ষী যদি থাকে, তাদের সাক্ষীকে বলা উচিত যে তুমি পুলিশের সঙ্গে কথা বলো। এইসব পরে উকিলরা চেষ্টা করে এইসব ব্যাপারেতে এই কী বলে কেসগুলোকে ডিসকভারি বলে একটা প্রসেস আছে, ওইখানে ইস্যুগুলোকে ক্ল্যারিফাই করতে। তা যদি না হয়ে থাকে, শেষ মুহূর্তে এটা আদালতে বিচার হবে যে কার দোষ, % দোষ, পুরোপুরি কার দোষ, এরকম ব্যাপার। তা শেষ মুহূর্তে এটা আদালতের ইস্যু, এটা জাজের ইস্যু। কিন্তু তার আগে যদি ক্লিয়ার কাট হয় তাহলে তো এই নিয়ে তো ঝগড়া করে তো কোনো লাভ নেই। কিন্তু তা যদি না হয় তাহলে এটা সেটেল করতে হবে কোর্টেতে। আচ্ছা, ধরা যাক রাস্তা, সাইডওয়াক অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কেউ পা পিছলে আঘাত পেল, তো এই বিষয়ে কোনো রকম ক্ষতিপূরণের ব্যবস্থা কি সে পাবে? নির্ভর করে। প্রথমত এই রাস্তাতে যদি পড়ে থাকে কিংবা সাইড ওয়াকে যদি পড়ে থাকে তাহলে সিটিকে বিরুদ্ধে ক্লেম করতে হবে। তা সিটি যেহেতু হাজার হাজার মাইলের রাস্তা রয়েছে, হাজার হাজার মাইলের সাইড ওয়াক রয়েছে, ওদের কর্তব্যগুলো ডিফারেন্ট ক্রাইটেরিয়া রয়েছে, যেটাকে ইংলিশতে বলে নেগলিজেন্স, গ্রোস নেগলিজেন্স। যখন বরফের সময় গ্রোস নেগলিজেন্স হবে, যদি খুব বরফ পড়ে থাকে, বরফ পরিষ্কার করেনি, 1 সপ্তাহ হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে, তাহলে ক্লেম করা যেতে পারে সিটির বিরুদ্ধে। আর অন্য জায়গাগুলো, ব্যবসার জায়গাগুলোতে, ধরুন সুপার মার্কেটেতে কিংবা ইয়েতে কি বলে অন্য কোনো বাড়ির যদি হয়, তাহলে কর্তব্য রয়েছে যে যার মালিকের এই কি বলে ওই ড্রাইভওয়েগুলো পরিষ্কার করা। তার মানে আমি ঘুরে ফিরে এই বলছি যে ক্লেম করা যেতে পারে, কিন্তু ক্লেমগুলো কি বেসিস হবে এটা উকিলকে দেখতে হবে, কিন্তু ক্লেম নিশ্চয়ই করা যেতে পারে। আচ্ছা, গাড়ি দুর্ঘটনা বা স্লিপ অ্যান্ড ফল যে কথাগুলো আমরা শুনি, এতে বলা হয় সিরিয়াস ইনজুরি। এই সিরিয়াস ইনজুরি বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, সিরিয়াস ইনজুরিতে এটা একটা ডেফিনেশন আছে ইয়েতে কি বলে আমাদের ইন্স্যুরেন্স অ্যাক্টে, যেটাকে বলে সিরিয়াস অ্যান্ড পার্মানেন্ট। এটা কারা বিচার করে? যদি সোজাসুজি কেসগুলো তো খুব একটা অসুবিধা নেই, যদি যদি হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, এগুলো লোকে বোঝা যায়। কিন্তু যেগুলো বোঝা কঠিন, সেগুলো ধরুন ক্রনিক ইনজুরিস, ধরুন ধরুন ম্যাসিভ হেড ইনজুরি হলো কিন্তু কোনো মাথা ফাটেনি, এইগুলো বিচার করে হচ্ছে ডাক্তাররা। ডাক্তাররা যদি বলে যে না, এর কি বলে ক্রনিক পেইন হচ্ছে, অথবা হচ্ছে এর মাথা ব্যথা হচ্ছে, ঘুমোতে পারে না, এইগুলো বিচার করে ডাক্তাররা। কিন্তু ডাক্তাররা বিচার করলেও হতে পারে যে দুটো ডাক্তারের দুটো মতামত হতে পারে। তো তখন
আমাদের আদালতে যেতে হবে। আলটিমেটলি এগেন 9 জাজ 9 জুরি এরাই বিচার করবে যে সিরিয়াস অ্যান্ড পার্মানেন্ট কীরকম হয়েছে না হয়েছে। তা এটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু, এটা হচ্ছে আইনের ইস্যু। আচ্ছা, এই যে এই ধরনের মামলাগুলো তো অত্যন্ত সময় সাপেক্ষ বলে মনে হচ্ছে। এই সময় সাপেক্ষ মামলাগুলো নিষ্পত্তি হতে সাধারণত সময় আসলেই কীরকম লাগে, এবং এর পিছনে যে অর্থনৈতিক ব্যয়ের ব্যাপারটি আছে, উকিল, ডাক্তার, সেই ব্যয়গুলোও বা কীরকম অ্যাকচুয়ালি? এটা একটা ভালো প্রশ্ন। বেশিরভাগ সময় এই কি বলে এইসব কাজগুলো বেশ সময় লাগে। আমি বলে থাকি লোককে অন্তত ধরে থাকো 2 থেকে 4 বছর ভেতর লাগবে এই সেটেল হতে কেস। আর তার কম সময়ের ভেতর হতে পারে, তার বেশি সময়ের হতে পারে। আর এই পয়সার ব্যাপার হলো এটা একটা টেকনিক্যাল ব্যাপার। অনেক সময় নিজের ইন্স্যুরেন্স কোম্পানি কিছু কিছু টাকা খরচ দেবে ওই ডাক্তারদের রিপোর্ট পেতে টেতে, কিন্তু বেশিরভাগ সময় উকিলরাই এই টাকাগুলো ব্যাংকার হিসেবে অনেক সময় কাজ করে, ওরাই টাকাগুলো ব্যয়। কিন্তু পরে যখন সেটেলমেন্ট হয় ইন্স্যুরেন্স কোম্পানি বেশিরভাগ টাকাগুলো, এই খরচার টাকাগুলো ফেরত দেয়। ব্যারিস্টার ঘোষ, স্টুডিওতে আসার জন্য বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, বাংলা টেলিভিশনকেও ধন্যবাদ, আর দর্শকদেরও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আশা করি ব্যারিস্টার ঘোষের দেয়া পরামর্শগুলো আপনাদের যথেষ্ট কাজে আসবে। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন কানাডার টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন www.banglatelevision.net। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রা সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 416-636-2121। বাংলাদেশি কেনেডিয়ান কমিউনিটি সার্ভিসেস BCS কানাডায় নবাগত বাংলাদেশিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান। আপনার তথ্যের গোপনীয়তা সম্পর্কে নিশ্চিন্ত থাকুন। জনস্বার্থে BCS। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক মণ্ডলী, আশিকুজ্জামান টুলু খ্যাতিমান সুরকার, গীতিকার এবং সঙ্গীত শিল্পী। বর্তমানে কানাডা টরন্টো শহরে বসবাসরত এই সঙ্গীত শিল্পী আশিকুজ্জামান টুলু আমাদের এবারের উপস্থাপন। আশিকুজ্জামান টুলু নন্দিত সুরকার, গীতিকার ও সঙ্গীত শিল্পী। আধুনিক বাংলা গানের নতুন ধারার, বিশেষ করে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত ধারার তিনি একজন পথিকৃৎ। আশিকুজ্জামান বাংলাদেশের অডিও ক্যাসেট ইন্ডাস্ট্রির সূচনা লগ্ন থেকেই একজন উদ্যোক্তা সংগঠক। আমি বাঘ শিকার জামু, বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু, অথবা নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না, ওরে সদরুদ্দির মা। কাল উত্তীর্ণ এই সব জনপ্রিয় গানগুলো আশিকুজ্জামানেরই সৃষ্টি। বাংলাদেশের ঢাকা শহরে পুরনো ঢাকার আলুবাজার এলাকায় আশিকুজ্জামানের জন্ম ও বড় হয়ে ওঠা। মা আলেয়া বেগম এবং বাবা উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ মুন্সি রইসুদ্দিন। বড় ভাই AFM আলিমুজ্জামান একজন সঙ্গীত শিল্পী ও শিক্ষক এবং বাংলা টেলিভিশন কানাডার সঙ্গীত পরিচালক। পারিবারিক সাংগীতিক পরিমণ্ডলে বড় হয়ে ওঠা আশিকুজ্জামান মাত্র 7 বছর বয়সে তবলাবাদনের মাধ্যমে সঙ্গীত জগতে প্রবেশ করেন। পরবর্তী সময়ে তিনি বঙ্গ, কঙ্গো, ড্রাম, গিটার, কিবোর্ড ইত্যাদি প্রায় সব বাদ্যযন্ত্রে দক্ষ হয়ে ওঠার পাশাপাশি সঙ্গীতের চর্চা, গান লেখা
এবং সুর সৃষ্টিতে মনোনিবেশ করেন। কণ্ঠশিল্পী আশিকুজ্জামানকে যেন সুরকার আশিকুজ্জামান ছাপিয়ে যায়। তার সুর করা গানে কণ্ঠ দিয়ে হাজারো শ্রোতার মন জয় করেছেন বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, তপন চৌধুরী, শাকিলা জাফর, আজম খান, কুমার বিশ্বজিৎ প্রমুখ শিল্পী। টরন্টোতে আশিকুজ্জামান গড়ে তুলেছেন একটি অডিও ভিডিও সিডি প্রোডাকশন কোম্পানি। এই প্রোডাকশন কোম্পানি থেকে ইতিমধ্যেই তার কম্পোজ করা গানের সিডি বের হয়েছে টরন্টো প্রবাসী একাধিক শিল্পীর। আমার একটা মাত্র মন তোমায় দিয়েছি যখন, তুমি কাচের মতো ভেঙে দিও না। তোমার দেয়া মন কখনো ফেরত চেও না, তোমার দেয়া মন কখনো ফেরত চেও না। আমার একটা মাত্র মন তোমায় দিয়েছি যখন। আমার বিবেচনায় আশিকুজ্জামান টুলু একটা ইনস্টিটিউশন। যে কোনো সঙ্গীত শিল্পী তার পরিচর্যায় নিজেকে বিকশিত করতে পারেন। তার সুর করা গান আমি অনেক গেয়েছি এবং গানগুলি সহজেই শ্রোতাদের মন কেড়ে নেয়। সম্প্রতি বাংলাদেশের লেজার ভিশন থেকে আমার একটি অ্যালবাম বেরিয়েছে এবং অ্যালবামটির নাম হচ্ছে রাত্রির কিনারে বসে, এবং পুরো অ্যালবামটি করেছেন আশিকুজ্জামান টুলু। তিনি একজন অনেক বড় মাপের সুরকার। ওনার সাথে কাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা হলো একজন শিল্পীর ভেতরের যে শিল্প সত্তা সেটাকে উনি অতি সহজেই বের করে আনতে পারেন। সুর করা থেকে শুরু করে মিউজিক কম্পোজ করা, রেকর্ডিং করা সবকিছু যেন মনে হয় ওনার নখদর্পণে। আর নয় বিষাদের সমুদ্র মন্থন, পায়ে পায়ে সন্ত্রাস অস্ত্রের গর্জন, বিক্ষোভ ক্লান্তি হিংসা অশান্তি, জীবনের সংঘাত দুর্হ দুর্হ। আর নয় বিষাদের সমুদ্র মন্থন, পায়ে পায়ে সন্ত্রাস অস্ত্রের গর্জন, বিক্ষোভ ক্লান্তি হিংসা অশান্তি, জীবনের সংঘাত দুর্হ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী আশিকুজ্জামান টুলু কানাডার ব্রুক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন। কণ্ঠশিল্পী নওশিন আশিকুজ্জামানের স্ত্রী। এই শিল্পী দম্পতি বর্তমানে টরন্টোতেই বসবাস করছেন। খুব কাছের মানুষকে নিয়ে কিছু বলা কঠিন, কারণ কাছের মানুষ তো কাছের মানুষ, প্রতিদিনকার ব্যাপার। তো তারপর আমি যেটা বলবো, যদি আমি স্ত্রী হিসেবে বলি, ঘরের টুলু হিসেবে বলি, ঘরের টুলুকে বলি, তাহলে বলবো যে ওর কাজের যে ব্যাপারটা, ওর মিউজিকের যে ব্যাপারটা, স্টুডিও ওর খুব পছন্দের একটা জায়গা। মানে ও দিন রাতের হিসাব থাকে না ও যখন স্টুডিওতে ঢোকে, কিন্তু তারপরেও একটা ব্যাপার যে সারাক্ষণ যে স্টুডিওতে বসেই কাজ করতে হবে, প্যানেলে বসেই কাজ করতে হবে, সেই জিনিসটা ওর মধ্যে আমি কম দেখি। ও খুব ক্যাজুয়ালি কাজ করে, হয়তো ওখান থেকে বের হয়ে একটা চা খাচ্ছে, ও হয়তো চিন্তা করছে যে আচ্ছা এইখানকার কম্পোজিশনটা আমি এরকম করি। আমার সাথে ডিসকাস তো অবশ্যই করে, কারণ ও খুব ফ্লেক্সিবল। ও ডিসকাস করে, কারোর পরামর্শ নিবে যে হ্যাঁ এখানটা এরকম না ওরকম, লিরিকটা এরকম, তো এরকম করেন। তো এই ব্যাপারটা। আর টুলুর এক্সিস্টেন্স যেটা ঘরে থাকে, যে ও থাকা মানে ঘরটা সুরে ভরে থাকে সারাক্ষণ। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত ধারার অন্যতম প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান টুলু। একাধিক জনপ্রিয় ব্যান্ড গ্রুপের প্রতিষ্ঠাতাও তিনি। আজকের অনেক প্রতিষ্ঠিত ব্যান্ড গায়কই আশিকুজ্জামানের আবিষ্কার। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের আজ যে অপ্রতিরোধ্য জনপ্রিয়তা,
সূচনা লগ্ন থেকেই আশিকুজ্জামান তার অন্যতম কারিগর। সঙ্গীত জগতে তার অনেক সাফল্যের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল 1981 সালে গোল্ডেন হিটস অফ জুলফিকার অ্যালবাম প্রকাশ, 1983 সালে প্রতিষ্ঠা করেন ব্যান্ড দল চাইম, তিনি দলনেতা। 1986 থেকে 90 সময়কালে প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের সাথে মিউজিশিয়ান হিসেবে কাজ করেছেন, লাইভ কনসার্ট করেছেন পৃথিবীর বিভিন্ন দেশে। 1991 সালে গঠন করেন ব্যান্ড দল আর্ক, তিনি দলনেতা, কম্পোজার, কিবোর্ডিস্ট ও ভোকালিস্ট। 1993 সালে বাংলাদেশের প্রথম মিক্সড অ্যালবাম কম্পোজ করেন 15 জন বিখ্যাত ব্যান্ড শিল্পীর গানের সমন্বয়ে। 1994 সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন, সংক্ষেপে বাম্বার। 1995 থেকে 98 সময়কালে আশিকুজ্জামানের কম্পোজ করা বিভিন্ন শিল্পীর গানের অ্যালবাম তাজমহল, একই বৃন্তে, আমাদের ভালোবাসা, আনন্দধারা, একটু ছোঁয়া, দুঃখিনী মা, জন্মভূমি, স্বাধীনতা, কোন খেয়ালে ইত্যাদি বাজারে আসে। 2005 সালে বের হয় আশিকুজ্জামান ও তার স্ত্রী নওশিনের মিউজিক ডুও অ্যালবাম যাত্রার প্রথম অ্যালবাম দ্বিমাত্রিক। এ বছরেই তার তত্ত্বাবধানে বের হয় শিল্পী হায়দার হোসেনের সাড়া জাগানো জনপ্রিয় অ্যালবাম ফাইসা গেছি। পর্দার পেছনে থাকা মানুষগুলো, যেমন আমি একজন, আমি আসলে পর্দার পেছনে থাকতে পছন্দ করি। আমি মিউজিক করতে অনেকদিন চেষ্টা করছি, কিন্তু আমি জানি আসলে কিছুই হয়নি, এখন পর্যন্ত হয়নি, সম্ভবত হবেও না, কারণ মিউজিকটা আসলে এত ভাস্ট, একটা এত বড়, এত মানে এটার পরিসর এত বেশি, যেটা এক জীবনে বোধহয় সম্ভব না করা। তারপর আমি চেষ্টা করেছি আমার সারা জীবনে যতটুকু সম্ভব মিউজিক করার জন্য। আসলে আমি 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 নিজেকে খুবই ক্ষুদ্র মনে করি, আসলেও তাই, কারণ মিউজিকটা একটা বিরাট মহাসাগর এবং তার পাশে আমি খুবই ক্ষুদ্র। তারপরেও যদি কোনো গান বা কোনো মিউজিক আপনাদের অর্থাৎ শ্রোতাদের ভালো লাগে, ওটাই কিন্তু আমার সবচেয়ে বড় পাওয়া, কারণ ওটার জন্যই আমি দিনরাত কাজ করে যাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমার মিউজিক শোনার জন্য। আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে। বাংলা টেলিভিশন কানাডা এবং আমাদের হাজারো দর্শকের পক্ষ থেকে আমরা শিল্পী আশিকুজ্জামানকে শুভকামনা জানাই। আরও আলোকিত হোক, বিকশিত হোক, প্রস্ফুটিত হোক তাঁর শিল্পী সত্তা। আমার হৃদয় তুমি, আমার ছোঁয়ায় তুমি, আমার চাওয়ায় তুমি, আমার কষ্টে তুমি, আমার হৃদয় তুমি, আমার ছোঁয়ায় তুমি, আমার চাওয়ায় তুমি, আমার কষ্টে তুমি, তুমি আমার আবেগে মিশে আছো, এই মনটাই তুমি জুড়ে আছো, তুমি সব কিছু নিয়ে গেছো, কখন যে জানি না। আমার হৃদয় তুমি, আমার ছোঁয়ায় তুমি, আমার চাওয়ায় তুমি, আমার কষ্টে তুমি। কি যে রবে, কি হারাবে, কি যে নেবে, কি যে দেবে, কি যে রবে, কি হারাবে, কি যে নেবে, কি
কি যে দেবে এই ভেবে একরাশ কালো মেঘ জমে আকাশে ইচ্ছে করে খুব জোরে কাঁদি নীলাকাশ আর খোলা বাতাসে তবু আমার হৃদয়ে তুমি আমার ছোঁয়ায় তুমি আমার চাওয়ায় তুমি আমার কষ্টে তুমি আমার হৃদয়ে তুমি আমার ছোঁয়ায় তুমি আমার চাওয়ায় তুমি আমার কষ্টে তুমি তুমি আমার আবেগে মিশে আছো এই মনটায় তুমি জুড়ে আছো তুমি সব কিছু নিয়ে গেছো কখন যে জানি না আমার হৃদয়ে তুমি আমার ছোঁয়ায় তুমি আমার চাওয়ায় তুমি আমার কষ্টে তুমি। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন কানাডার টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন www.banglatelevision.net। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। টরন্টো, মন্ট্রিয়াল সহ কানাডার বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, এই জনপ্রিয় গানটি আপনাদের জন্য পরিবেশন করছেন শিল্পী তানজিলা রোশদ লাবণ্য। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। শ্বেত পাথরের রাজপ্রাসাদে থেকে আর কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না।
দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। এখন থেকে এক পক্ষকাল পরে আবারও আমাদের অনুষ্ঠান দেখবেন এই একই সময়ে একই চ্যানেলে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।